নমস্কার, আমি সুচন্দ্রা মুখার্জি। প্রতিদিনের মতন আপনাদের সাথে এসেছি আজকে বিকাশ টকশোয়ের অনুষ্ঠানে। আজকে আমাদের পজিটিভ বার্তার এই স্টুডিওয় বিকাশ টকশোয়ের অনুষ্ঠানে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন স্বনামধন্য চিকিৎসক প্রফেসর ডক্টর ভবানন্দ মুখোপাধ্যায় স্যার। উনি আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালের অ্যানাস্থেসিওলজি ডিপার্টমেন্টের সাথে যুক্ত আছেন। আমি স্যারের থেকে জানবো যে ওনার জীবনের বড় হয়ে ওঠার গল্প, যেহেতু আমাদের পজিটিভ বার্তার এই প্ল্যাটফর্ম, ওনার জীবনের গল্প, ওনার কর্মজীবনের গল্প, অ্যানাস্থেসিয়ার কিভাবে উনি এলেন এবং এই ফিল্ডে থাকার যে কার্যকারিতা সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনায় যাব। স্যার, আপনাকে স্বাগত। নমস্কার স্যার, আপনি আপনার জীবনের বড় হয়ে ওঠার গল্প আমাদের সাথে যদি আজকে বলেন। প্রথমে আমি আজকে জানতে চাইবো স্যার, প্রথম থেকে কি জীবনে আপনি ভেবেছিলেন ডাক্তার হবেন? হ্যাঁ, আমার ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল। এই ইচ্ছাটা আমার মধ্যে জাগিয়েছেন আমার মা। তিনি আমাকে ইন্সপায়ার করতেন নানা রকম বলে যে ডাক্তার হতে হবে। তা ডাক্তার হব বলেই ডাক্তার হওয়া যায় না। হ্যাঁ, সেটা প্রচণ্ড। আর আমরা যে সময় ডাক্তারি পড়েছি তখন মেডিকেল কলেজ খুব কম ছিল কলকাতায়, মানে ওয়েস্ট বেঙ্গল। তা সেই খুব কম্পিটিটিভ ছিল এবং প্রচণ্ড পড়াশুনো করতে হয়েছে। হায়ার সেকেন্ডারিতে প্রচণ্ড পড়াশুনো করতে হয়েছে এবং ওপরের দিকে নম্বর না পেলে ডাক্তারি মানে সিলেক্টেড হওয়া যেত না। এরকম পরিস্থিতি ছিল। তা হয়েছি, ভগবানের ইচ্ছায়, আপনাদের শুভেচ্ছায় হয়েছি। কলকাতাতেই পড়াশোনা করেছেন? হ্যাঁ, নীলরতন সরকার মেডিকেল কলেজে আমি ভর্তি হই এমবিবিএস স্টুডেন্ট প্রথম। সেটা কত সাল? এটা আমি 71 হায়ার সেকেন্ডারি ব্যাচ। তা আমি 71 থেকে এনআরএসএস স্টুডেন্ট। তার মানে 71, 72 আমাদের সময় প্রি মেডিকেল পড়তে হতো। তা প্রি মেডিকেল পর আমরা ফার্স্ট ইয়ার হলাম 72-তে, মানে প্রপার এমবিবিএস ক্যারিকুলাম অনুযায়ী ক্লাস শুরু হওয়া সেটা 72 থেকে শুরু হয়। আর 71, 72 হলো প্রি মেডিকেল। ওটা হায়ার সেকেন্ডারি পড়াশোনাটাই আমাদের কাছে, ওটা আর কিছু মনে হতো না আলাদা করে কিছু, ওইটি পড়তো। তার পরবর্তীকালে এমবিবিএস কমপ্লিট করার পর এমডি। হ্যাঁ, এমবিবিএস কমপ্লিট করার পরে তারপরে এমডিতে ঢুকলাম ক্যালকাটা ইউনিভার্সিটি। আমাদের সময় ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স ছিল না, ক্যালকাটা ইউনিভার্সিটি। ক্যালকাটা ইউনিভার্সিটি যথেষ্ট ভালো। তা ক্যালকাটা ইউনিভার্সিটিতে আমি এমডি, প্রথমে ডিএ পড়লাম। ডিএ ডিপ্লোমা ইন অ্যানেস্থেসিওলজি, এটা 1 বছরের কোর্স। তারপর মানে হাউস সার্জনশিপটা অ্যানেস্থেসিওলজিতে করেছি। তাহলে হাউস সার্জনশিপ আর ডিএ এটা 1 বছরে। ডিএ পাস করার পর আমি এমডিতে ঢুকলাম। এমডি 2 বছর কোর্স ছিল তখন, মানে হাউস সার্জনশিপ, ডিএ, তারপর এমডি 2 ইয়ার্স কোর্স। এই অ্যানেস্থেসিওলজি এমডি করার পর আমি অ্যাজ এ কনসালট্যান্ট বা স্পেশালিস্ট অ্যানেস্থেসিওলজিস্ট হিসেবে এলাম মার্কেটে। স্যার, কোথায় প্রথম আপনি চাকরি সূত্রে কোথায় জয়েন করলেন? আমি চাকরি সূত্রে প্রথম জয়েন করি মানিকতলা ইএসআই হসপিটালে প্রথম। সেটি আমার চাকরি। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে মানিকতলা ইএসআই হসপিটাল স্পেশালিস্ট অ্যানেস্থেসিওলজিস্ট আমি, কারণ আমার পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ডিপ্লোমা সব ছিল, তো সেই জন্য আমি স্পেশালিস্ট ডেজিগনেশন নিয়ে ওখানে জয়েন করি এবং আমার ওইটিই চাকরি। আমি বিশেষ করে আর চাকরির পরিবর্তন করিনি। হ্যাঁ, I was satisfied by working there. অ্যাজ ক্লিনিশিয়ান অর অ্যাজ অ্যাকাডেমিশিয়ান, আপনার দুটোই এখন এক্সপোজারে রয়েছেন স্যার। যারা ইয়াং জেনারেশন, তো এই ইয়াং জেনারেশনের যারা ডক্টর, তাদের ক্ষেত্রে যদি কোনো আপনি অ্যাডভাইস দেন যে অ্যাজ ক্লিনিশিয়ান থাকতে পারো, তুমি একাডেমিক্সে আসতে পারো, এই জিনিসটা নিয়ে যদি একটু বলেন। কারণ আপনি অনেক যেরকম বললেন যে ইএসআই হসপিটালেই আপনি ছিলেন এবং অ্যাজ ক্লিনিশিয়ান স্পেশালাইজড ডক্টর হিসেবে ছিলেন, তো সেই বিষয়ে যদি একটু কিছু বলেন। আমি ওখানে ছিলাম, তারপর ওই হসপিটাল আমাদের ওখানে সেন্ট্রাল গভর্নমেন্টে ইএসআই পিজিআই এমএসআর তৈরি করে, পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট হয়। যখন পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট হয় তখন ওরা ইন্টারভিউ নেয়। হ্যাঁ, আমি সিলেক্টেড হলাম অ্যাজ টিচার। তখন আমি টিচার হিসেবে সিলেক্টেড হলাম ফার্স্ট ওই ইএসআই পিজিআই এমএসআর, দ্যাট ইজ সেন্ট্রাল গভর্নমেন্ট পোস্ট গ্রাজুয়েট মেডিকেল ইনস্টিটিউট। তা আমি সেইখানেই চাকরি করে আস্তে আস্তে ধারে ধারে প্রমোশন পেলাম, অ্যাসোসিয়েট প্রফেসর এরকম পর হতে লাগলো। দুটো দিকই আপনার ভালো লাগতে লাগলো, একাধারে ক্লিনিশিয়ান এবং ডাক্তারিতে ভালো একাডেমিশিয়ান এন্ড ক্লিনিশিয়ানের মধ্যে কোনো তফাৎ নেই। ভালো ক্লিনিশিয়ান হতে গেলে একাডেমিক্সে ভালো জানতে হয়, আর ভালো একাডেমিশিয়ানের ক্লিনিক্স অটোমেটিক চলে আসে। এটা তো পারফর্মিং আর্ট। হ্যাঁ, পারফর্মিং আর্ট, ইউ আর রাইট, পারফর্মিং আর্ট। স্যার, এই যে এখন আমাদের যারা শ্রোতা, এদের কাছে অ্যানাস্থেসিয়া ব্যাপারটার সম্পর্কে বিশেষ কিছু
নলেজ নেই, মানে কমন পিপল যারা, আমি তাদের কথা বলছি স্যার। এই বিষয়টা নিয়ে যদি একটু আপনি বোঝান, যেটা কমন পিপল, মানে একটা অপারেশনের ক্ষেত্রে একজন অ্যানাস্থেসিওলজিস্টের যে কত বড় ভূমিকা, এবং ক্রিটিক্যাল যারা পেশেন্ট, বিশেষত যারা হাইপারটেনশন, ডায়াবেটিক্স নিয়ে যারা আসে, তাদের যে কত ধরনের কমপ্লিকেশনস নিয়ে তারা হসপিটালে আসে, সেই বিষয়টা একটু কমন মানুষদের জন্য পজিটিভিটি দেখিয়ে যদি একটু আমাদের সাথে শেয়ার করেন। এই অপারেশনের সময় কারোর ভূমিকা ছোট নয়, কিন্তু সর্বাধিক বেশি ভূমিকা যে থাকে সেই দুজন মানুষ। কার বেশি কার কম বলা শক্ত, বলা যায় না, কেস ওয়াইজ ভ্যারি করে সেগুলো। নিশ্চয়ই। একজন অ্যানেস্থেসিওলজিস্ট আর একজন সার্জন, এই দুজনের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আচ্ছা, অ্যানেস্থেসিওলজিস্ট আমি নিজে সেই ব্যাপারে আমি বলি যে অ্যানেস্থেসিওলজিস্টের লক্ষ্য হলো পেশেন্টের সেফ অ্যান্ড আনইভেন্টফুল রিকভারি। আমাদের প্রথম লক্ষ্য যে পেশেন্ট যেন সেফ, স্মুথ, আনইভেন্টফুল রিকভারি ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা কথা সেফ, পেশেন্টের যেন কোনো বিপদ না আসে। স্মুথ, মাঝখানে বিপদ, আবার ঠিক হয়ে গেলো, আবার বিপদ, ঠিক হয়ে গেলো, এরকম নয়। স্মুথলি হলো। আনইভেন্টফুল, কোনো রূপ কোনো মানে ইভেন্ট হচ্ছে না, কোনো কার্ডিয়াক অ্যারেস্ট হলো, কোনো প্রবলেম ডেভেলপ করলো, এসব কিচ্ছু যাতে না হয়। সেফ, স্মুথ অ্যান্ড আনইভেন্টফুল রিকভারি ইজ দ্য গোল অফ গিভিং অ্যাডমিনিস্ট্রেশন অফ অ্যানেস্থেসিয়া। তা এই যে করতে গেলে আমি দেখলাম যে প্রত্যেকটা পেশেন্টকে আমাকে আগে দেখা দরকার, অপারেশনের আগে। তো অপারেশনের আগে একটা হসপিটালে অপারেশনের আগে আপনি প্রত্যেকটা পেশেন্টকে দেখবেন কী করে? সম্ভব নয়। তবে আমি আমাদের যিনি হসপিটাল অথরিটি, তার সঙ্গে কথাবার্তা বলে আমি ওখানে চালু করলাম প্রি অ্যানেস্থেটিক ক্লিনিক। যে প্রি অ্যানেস্থেটিক ক্লিনিক এখন শান্তিনিকেতন মেডিকেল কলেজেও চালু হয়েছে, সেখানে আমি করেছি এই চালুটা এখানে। এবং খুবই ভালো খবর, এটা চালু হয়েছে। এবং এই প্রি অ্যানেস্থেটিক ক্লিনিক চালু হওয়াতে প্রত্যেকটা পেশেন্টকে আমরা এক্সামিন করি, তার থরলি ইনভেস্টিগেটেড হয়। পেশেন্ট হয়তো যে কারণের জন্য এসেছে সেই কারণটা বাদ দিয়ে তার অন্য একটা খারাপ অসুখ আছে, সে সেটা বুঝতে পারেনি বা বলেনি, কিন্তু অপারেশন করতে গেলে সেইটে মাথাচাড়া দিয়ে প্রবলেম তৈরি করতো, তার ফলে পেশেন্টের জীবন সংকটে পড়ে যেত। তা আমরা সেইটে বুঝতে পারি প্রি অ্যানেস্থেটিক এক্সামিনেশন করলে। তো প্রত্যেকটা পেশেন্টকে আমরা প্রি অ্যানেস্থেটিক ক্লিনিকে এক্সামিন করি, এবং দেখে যদি মনে হয় পেশেন্ট আনইভেন্টফুল রিকভারি হবে, স্মুথ হবে, তাহলে আমরা তাকে অপারেশনের জন্য গ্রিন সিগন্যাল দিই। আর যাদের মনে হয় না, তাদেরকে ক্ষেত্রে কী করি? তাদেরকে আমরা করি কি, তার যে কন্ডিশনটা আছে, মনে করুন তার সিভিয়ার হাইপারটেনশন, তার সিভিয়ার হয়েছে, সিভিয়ারলি ডায়াবেটিক, তখন আমরা তার কন্ডিশনটাকে অপটিমাইজ করি, তার ম্যাক্সিমাম কন্ডিশনটাকে কমিয়ে নিয়ে আসি, ট্রিটমেন্ট করি। তার হাই ব্লাড প্রেশার কমিয়ে আসে, মিডিয়াম রেঞ্জ, অ্যাক্সেসিবল মানে অ্যাডমিসিবল, অপটিমাইজ করি। তো একে বলে অপটিমাইজেশন। ওই অপটিমাইজেশন করে আমরা তার অ্যানেস্থেসিয়া দিই। তো এই সবই করে, পেশেন্টের হার্ট ডিজিজ আছে, পেশেন্টের ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে, পেশেন্টের সিভিয়ার হাইপারটেনশন আছে, সিভিয়ার ডায়াবেটিস আছে, হ্যাঁ, পেশেন্টের থাইরয়েড, সো মেনি থাইরয়েড প্রবলেম, হাইপোথাইরয়েড বা থাইরোটক্সিকোসিস, দুটোই খারাপ। তো এই সমস্ত প্রবলেমগুলো রয়েছে। তার মায়াস্থেনিয়া আছে, পেশেন্টের মায়োপ্যাথি, নানা রকম মায়োপ্যাথি ডেভেলপ করে। তারপর মা বাচ্চাকে নিয়ে এসছে, বাচ্চা তার কনজেনিটাল অ্যানোমালি আছে বাচ্চা, তারপর কনজেনিটাল হার্ট ডিজিজ আছে, সেগুলো বুঝতে পারছে না মা, কিন্তু ডাক্তার প্রি অ্যানেস্থেটিক এক্সামিন করবো বললেন, বলুন তার হার্নিয়া আসছে, কিন্তু তার আছে ক্লেফট প্যালেট, তখন তার অ্যানেস্থেসিয়া দিতে অসুবিধা হবে। কিন্তু এসছে সে হার্নিয়ার জন্য, সার্জন দেখে বলে হার্নিয়া অপারেশন করবো, কিন্তু অ্যানেস্থেটিস্ট দেখে বলে আরে তো ক্লেফট প্যালেট আছে, তো অ্যানেস্থেসিয়া করা প্রবলেম আছে। তখন কোনটা আগে করতে হবে সেটাই সে ডিসিশন নেয়। তার প্রবলেম যে এইটা করলে তার এই হার্নিয়া অপারেশনে অসুবিধা হবে না, বা এই মেথডে যদি আমি হার্নিয়া অপারেশন করি তাহলে তার ক্লেফট প্যালেট বা ক্লেফট লিভে কোনো প্রবলেম তৈরি করবে না। আমাদের অ্যানেস্থেসিয়া এয়ারওয়ে সার্কুলেশন, আমাদের অ্যানেস্থেসিয়ার লক্ষ্যটা কি? টু মেনটেন নিয়ার নর্মাল সার্কুলেশন। নিয়ার নর্মাল সার্কুলেশন, সার্কুলেশনটা নর্মাল সার্কুলেশন আমরা কোনোদিন আনতে পারি না। একটা পেশেন্ট who is going to administer anesthesia or anesthetized, তার নর্মাল সার্কুলেশন হয় না। তা আমরা করি কি, নিয়ার নর্মাল সার্কুলেশন, নিয়ার নর্মাল রেসপিরেটরি সিস্টেম, শ্বাস প্রশ্বাস, রেসপিরেটরি সিস্টেম নিয়ার নর্মাল। আর থার্ড হলো নিয়ার নর্মাল নার্ভাস সিস্টেম। এই নিয়ার নর্মাল নার্ভাস সিস্টেম, নিয়ার নর্মাল সার্কুলেশন, নিয়ার নর্মাল রেসপিরেশন, এই তিনটে জিনিস যদি তার ঠিক আমরা নিয়ার নর্মাল কন্ডিশনে রাখতে পারি থ্রু আউট দ্য অপারেশন, তাহলে পেশেন্টের কোনো প্রবলেম
হওয়ার সম্ভাবনা নেই। স্যার মেডিকেল হিস্ট্রি যেটা বললেন যে তার আগে কোনো অসুখ আছে কিনা, এটা মেডিকেল কলেজের পক্ষে সম্ভব, কারণ এখানে সমস্ত স্টুডেন্টদের এটা একটা পার্টিকুলার তাদের কারিকুলামের মধ্যে পড়ে যে মেডিকেল হিস্ট্রি নিতে হবে। কিন্তু আমাদের এখানে যেমন ছোট ছোট যে সমস্ত নার্সিং হোমগুলো আছে সেই ক্ষেত্রে বা যারা পেশেন্ট তাদের মধ্যেও সেই অ্যাওয়ারনেস নেই, তারা সমস্ত প্রেসক্রিপশন পুরনো প্রেসক্রিপশন সঠিকভাবে রাখতে পারে না, সেই ক্ষেত্রে যে ক্রিটিক্যাল কন্ডিশনটা ফেস করতে হয় সেইটা কিভাবে ম্যানেজ করেন? হ্যাঁ, ধরুন ছোট জায়গায় নার্সিংহোম মানে ছোট ছোট জায়গা, তা নার্সিংহোম থেকে সেখানে যিনি সার্জেন তিনি তো দেখছেন পেশেন্টটাকে, তা তিনি তাকে অ্যানেস্থেসিয়া জানতে হবে না, কিন্তু তিনি এইটুকু জানবেন যে পেশেন্টটাকে দেখা উচিত আগে ভাগে অ্যানেস্থেটিস্ট, যিনি অ্যানেস্থেসিওলজিস্ট তিনি পেশেন্টটাকে আগে দেখবেন। তা সেই জন্য একটা ডেট ঠিক করবেন, অ্যানেস্থেসিওলজিস্ট ওই দিন ওই পেশেন্টটাকে দেখবে এবং অ্যানেস্থেসিওলজিস্ট দেখে তার সমস্ত ইনভেস্টিগেশন করে তার সুচিন্তিত অভিমত তিনি লিখে রাখবেন, লিখে সার্জেনকে দিয়ে দেবেন। সার্জেন ওটা পড়েই বুঝতে পারবেন ব্যাপারটা কি ঠিক হবে। এইভাবে পেশেন্ট কিন্তু সেফলি অ্যানেস্থেসিয়া হবে এবং এইভাবেই বাইরে করা হয়। হ্যাঁ, সার্জেন অ্যানেস্থেটিস্টকে বলে দেন যে অমুক দিন অমুক নার্সিংহোমে এই অপারেশনটা হবে, তবে পিএসসি করতে এই দিন পেশেন্টকে আসতে বলেছি। পেশেন্ট এলো, অ্যানেস্থেটিস্ট গেলেন, পেশেন্টকে দেখলেন, দেখে ঠিক করলেন, যদি অপটিমাইজেশন করা দরকার করে ব্যবস্থা করলেন, তারপরে একটা যখন ঠিক হয়ে গেল তো পেশেন্ট মে বি টেকেন ফর অ্যানেস্থেসিয়া, যখন মনে হবে তার ফিট মে বি টেকেন ফর অ্যানেস্থেসিয়া। আচ্ছা স্যার, এই একটা সারা জীবনের আপনার যে কর্মজীবন সেখানে আপনি গভর্নমেন্ট সেক্টরে থেকেছেন এবং এখন আপনি একটা পুরোপুরি প্রাইভেট মেডিকেল কলেজের সাথে অ্যাসোসিয়েট, প্রাইভেট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সাথে, এই দুটোর মধ্যে ওয়ার্কিং ব্যালেন্স বা লাইফস্টাইলের যে পরিবর্তন, ওয়ার্কিং কালচারের যে পরিবর্তন, সেটা নিয়ে যদি পজিটিভ ভাইবস আপনার নিশ্চয়ই এখানে লেগেছে বলেই আপনি সুদূর কলকাতা থেকে আমাদের সাথে এসেছেন। তো এই শান্তিনিকেতন মেডিকেল কলেজ এর পজিটিভ কি দেখলেন যার জন্য আপনি আমাদের সাথে থাকলেন? সত্যি করে বলতে গেলে কি, আমি তো নীলরতনের স্টুডেন্ট, তা নীলরতনে যেরকম ছাত্রাবস্থায় যে কলেজের মধ্যে যে ন্যাচারাল বিউটি ছিল নীলরতনে ছিল, এখনকার নীলরতনে অনেক ওই যাত্রী নিবাস, এই রাত্রি পেশেন্ট পার্টি রাত্রে থাকে, তাদের জন্য অনেক ঘরটর হয়েছে, তো অনেক খোলা জায়গায়, তার ফলে একটুখানি কনজেস্টেড হয়েছে এখন, কিন্তু আগে তা ছিল না, আমাদের সময় ছিল না। আগে খুব সুন্দর দুপাশে গাছপালা, ফুলের গাছ, বিস্তীর্ণ ক্যাম্পাস, দুটো ফুটবল খেলার মাঠ কলেজের ভেতরে, ক্রিকেট খেলার মাঠ কলেজের মধ্যে, পুকুর, কি নেই। নীলরতন খুব সুন্দর কলেজ ক্যাম্পাস, আমাদের লেকচার থিয়েটার অপূর্ব সুন্দর ছিল। ঠিক সিমিলার শান্তিনিকেতন মেডিকেল কলেজেও আমি এখানে স্পলিং বিউটিফুল ক্যাম্পাস পাই। হ্যাঁ, এবং রাত্রিবেলা এই কলেজ যে এত সুন্দর দেখতে লাগে আলো জলে যখন, অপূর্ব। দিনের বেলায় নানা রকম ফুলের গাছ রয়েছে, ভেজিটেবলসের গাছ রয়েছে, খুব সুন্দর, গাছে বেগুন রয়েছে, গাছে পেঁপে রয়েছে, হ্যাঁ, খুব সুন্দর দেখতে লাগে। এই তাহলে শান্তিনিকেতন মেডিকেল কলেজের ক্যাম্পাস মানে আমি যত পরবর্তীকালে নীলরতন ছাড়ার পর যতগুলো গেছি তার মধ্যে ইজ দ্য বেস্ট। এইবার এই কলেজের হসপিটালে যে আমাদের কলকাতার যে পেশেন্টগুলো বেশিরভাগ আরবান পেশেন্ট, আরবান, তা ওখানে আরবান পপুলেশনে এক ধরনের অসুখ হয় আর রুরাল পপুলেশনে আরেক ধরনের অসুখ হয়। হ্যাঁ, দুটোর মধ্যে একটা মিক্সচার যদি করি তাহলে শান্তিনিকেতনে পাবো, দুরকম পাই, আরবানও পাই, রুরালও পাই। হ্যাঁ, সেমি আরবান, এটা তো সেমি আরবান এরিয়া, তা সেমি আরবান পপুলেশনই পাই। তা এখানে ধরুন রেসপিরেটরি ডিজিজ, সিওপিডি পেশেন্ট আমাদের কলকাতায় সিওপিডি পেশেন্ট বেশিরভাগ পাওয়া যায়, এখানে সিওপিডি পেশেন্ট অত পাওয়া যায় না, কিন্তু পাওয়া যায়। হ্যাঁ, কেন এখানেও তো ধানের ধুলো, চাষের ধুলো, রাস্তার ধুলো, তো সিওপিডি পেশেন্ট এগুলো বাড়ে, তা সেগুলো কিন্তু এখানেও আসে, কিন্তু টাইপটা একটু অন্যরকম হয়। আর এখানে পেশেন্টের আরেকটা জিনিস হয়, এখানে অ্যান্টিবায়োটিকে ভালো কাজ করে এখানকার পেশেন্টে, কিন্তু আমাদের কলকাতায় অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের সংখ্যা অনেক বেশি, কিন্তু এখানে অতটা নয়, এখানে অনেক কম। হ্যাঁ, এদিক দিয়ে শান্তিনিকেতন মেডিকেল কলেজে কাজ করা কিন্তু তাড়াতাড়ি অসুখ সেরে যাবে। মানে অ্যান্টিবায়োটিক যদি সেন্সিটিভিটি বেশি থাকে তাহলে তো তাড়াতাড়ি ছাড়বে। হ্যাঁ, আর একটা জিনিস আমি এখানে লক্ষ্য করে দেখেছি যে এখানে যদি ওই মানে অথরিটিকে পিএসসি ব্যাপারটা বলাতে ওনার সঙ্গে সঙ্গে রাজি হয়ে ব্যাপারটা করলেন, এবং আমার যারা কলিগ আছেন
হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, তারা প্রত্যেকে এই ব্যাপারে হেল্পফুল এবং তারা প্রত্যেকে এই পিএসসি কন্ডাক্ট করে, হ্যাঁ, করে সমস্ত পেশেন্টের সেফ অ্যান্ড আনইভেন্টফুল রিকভারি যাতে হয়, যাতে সুন্দরভাবে অ্যানেস্থেসিয়া দেওয়া যায়, সেগুলো করেন। ডিফারেন্ট ব্লক প্র্যাকটিস করেন, ডিফারেন্ট ব্লক তারা প্র্যাকটিস করেন না মানে পেশেন্টের উপর দেন, হ্যাঁ, দে আর এক্সপার্ট, তো এগুলো দিয়ে অভ্যস্ত। স্পাইনাল এপিডুরাল, কম্বাইন্ড স্পাইনাল এপিডুরাল, স্যাডেল ব্লক, আমাদের এখানে সমস্ত ধরনের অপারেশন তাহলে এই মুহূর্তে হচ্ছে, সমস্ত এবং অপারেশন হচ্ছে। এই যে প্রি অ্যানাস্থেসিয়া চেকআপ এটা এখানে শুরু হয়েছে, যেটা খুবই একটা পজিটিভ দিক, এবং প্রত্যেকটি পেশেন্টদেরই এটা জিনিসটা বোঝা উচিত যে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ দিক একটা ওটি টেবিলে যাওয়ার আগে। অবশ্যই স্যারের যেরকম বললেন যে আরেকটা জিনিস বলি, যে ধরুন পিএসসি ক্লিনিকের ইম্পর্টেন্স বলতে গেলে আমরা দেখতাম কি ইভেন মেডিকেল কলেজগুলোতে যে একটা দিন একটা 10টা পেশেন্ট রাখা হলো, তার মধ্যে 6টা ক্যান্সেল হলো, 4টের অপারেশন হলো। তো 6টা কেন ক্যান্সেল হলো? সার্জন বাইরে এসে বলে দিয়েছে অ্যানেস্থেটিস্ট আনফিট করেছে। আনফিট কেন করেছে? হয়তো পেশেন্টের সিভিয়ার হাইপারটেনশন, হয়তো আনকন্ট্রোল ডায়াবেটিস, হয়তো পেশেন্টের হার্ট ডিজিজ, হ্যাঁ, যেগুলো আগে থেকে দেখা ছিল না, পিএসসি ক্লিনিক ছিল না সেই জায়গায়, সেই জন্য এইসবগুলো হয়েছে। এইবার সেই সমস্ত পেশেন্টের বাড়ির লোক যারা কেউ ডেলি রেটেড প্রাত্যহিক মানে রোজগারের ডেলি বেসিসে মাইনে পান, তাদের অসুবিধা হবে। ওই দিন ছুটি নিয়েছেন, তারপরে এমনিও আপনি হয়তো ছুটি নিয়েছেন, দেখলেন অপারেশন হলো না, আবার একটা ডেট পড়বে, হ্যাঁ, তা এই যে প্রবলেমগুলো, এগুলো বাড়ির লোকের কাছে খুব অ্যানয়িং, বিরক্তিকর, এবং তারা কিন্তু এটা খুব ভালোভাবে নেন না। এবং আই আন্ডারস্টুড ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ মাই কেরিয়ার যে এই জিনিসগুলোকে অবভিয়েট করতে হবে, এবং আমি এগুলোকে এই পিএসসির মাধ্যমে স্মুথ করেছি। পিএসসিতে ফিট করা পেশেন্ট যখন অপারেশনে যায় তখন তার আর ফের মানে হওয়ার, ক্যান্সেল হওয়ার কোনো চান্স থাকে। স্যার এখানে আকর্ষিত হয়েছিলেন মূলত, মানে আপনার এই জায়গাটা ভালো লেগেছে, বিভিন্ন গাছগাছালিতে ঘেরা একটা ক্যাম্পাস, এবং অথরিটি খুব ভালো এখানে। আচ্ছা, একই রকম ভাবে আমাদের প্রত্যেকেরই শান্তিনিকেতনের এটাই একটা বলতে পারেন মাটির গুণ, তাই শান্তিনিকেতন সেজে সব হতে আপন, কবি বলেই গেছেন। স্যার এইরকমই আমাদের একটি বৃদ্ধাশ্রম আছে আমাদের শান্তিনিকেতন নামে, সেটিতেও এখন আমরা আবাসিকদের রাখার ব্যবস্থা করেছি। তো আমাদের এই যে শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতাল যা 4 বছর হতে চললো, এই 4 বছরে কিন্তু এই জায়গার অনেকখানি উন্নতি হয়েছে, এবং বিশেষ করে স্বাস্থ্য শিক্ষা দুটোর যে মেলবন্ধন, এই মেলবন্ধনকে এগিয়ে নিয়ে আমরা যাচ্ছি। নিউ জেনারেশন আমাদের সঙ্গে, আমাদের গুরুজনের মতন আপনারা রয়েছেন, আমাদেরকে সদা সেই সমস্ত পথেই নিয়ে যাচ্ছেন যাতে আমরা আরও বেশি সংখ্যক মানুষের সঙ্গে থাকতে পারি এবং অ্যাওয়ার করতে পারি, যেটা সব থেকে আগে দরকার। সাবারবানি বলুন, আরবানি বলুন, বা একদম রুরাল পপুলেশনেও বলুন, সবার আগে দরকার হচ্ছে অ্যাওয়ারনেস। মানে আপনাদের আশীর্বাদ থাকলে আশা করি যে আমরা এই অ্যাওয়ারনেস আমাদের এই পজিটিভ বার্তার প্ল্যাটফর্ম থেকে মানুষকে জানাতে পারবো। এবং শ্রোতাদের জন্য আপনার তরফ থেকে স্পেশাল কোনো আপনি মেসেজ দিন, আমাদের যে প্রেসিডেন্ট ওনার যে স্বপ্ন পজিটিভিটি সমাজে আনার, এবং যুব সমাজ, আমাদের যারা শিশু, তাদেরকে আমরা ভালো একটা দেশ আমাদের উপহার দেওয়ার যে আমাদের স্বপ্ন, যে অঙ্গীকার, আপনার তরফ থেকে কোনো মেসেজ দিন স্যার। ধরুন পেশেন্ট অপারেশন টেবিলে শুয়ে আছে, তিনি দেখলেন যে এই সবাই হয়তো মুখ ঢাকা মাস্ক পরে, কিন্তু তিনি অ্যানেস্থেসিওলজিস্ট যিনি আছেন তার গলার স্বর শুনে, যদিও তিনিও মাস্ক পরে আছেন, গলার স্বর শুনে তিনি বুঝতে পারছেন যে ইনি আমাকে দেখেছেন আগে। সার্জেনকেও বুঝতে পারছেন যে ইনি আমাকে দেখেছেন। তা এটা তার কাছে অনেক মানসিক বল বাড়িয়ে দেয়, তার মনোবল বাড়িয়ে দেয় যে এই ডাক্তারবাবু আমাকে দেখেছেন, আমি কি জানি, আমার সঙ্গে হেসে কথা বলেছেন, আমার সঙ্গে আমাকে ভালোভাবে দেখে উনি মানে বলেছেন আমার অপারেশন করতে কোনো ভয় নেই। তো এটা যে তার মানসিক দিক দিয়ে কতখানি হেল্প করে, কত বল বাড়িয়ে দেয়, সেটা ভুক্তভোগী ছাড়া কেউ জানে না। তা এই জিনিসটা এই শান্তিনিকেতন মেডিকেল কলেজে প্রথম থেকেই হচ্ছে। এখানকার পেশেন্টরা কিন্তু যিনি অ্যানেস্থেসিয়া দিচ্ছেন তাকে কোনোদিন দেখেননি, যিনি সার্জারি করছেন তাকে কোনোদিন দেখেননি আগে, এই জিনিস হয় না এখানে। দে আর ওয়েল অ্যাকোয়াইন্টেড উইথ হিম অর দ্য পেশেন্ট প্রথম থেকে। ডক্টর পেশেন্ট কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডক্টর পেশেন্ট কমিউনিকেশন, সেই কমিউনিকেশন এখানে ওয়েল মেনটেন, এবং শুধু মেনটেন নয়, আমরা রীতিমতো এটাকে ডকুমেন্ট করি, প্রমোট করি, এবং যদি উত্তরোত্তর যারা আরও ভালো হয় তার ব্যবস্থা করার চেষ্টা করি।
একদমই স্যার। স্যার এডুকেশন আমাদের কলেজের এই পঠন পাঠন পদ্ধতি ক্লাস নিতে হয় আমাকে এখানকার স্টুডেন্টদের জন্য। তা ক্লাস নিতে গিয়ে দেখি যে অনেক স্টুডেন্ট খুব সুন্দর উত্তর দেয়, ভালো উত্তর দেয়। আমি প্রশ্ন জিজ্ঞেস করি, ভালো উত্তর দেয়, ঠিকই আছে। হ্যাঁ, তা যেই জিনিসগুলো ধরুন আমাদের ছাত্রাবস্থায় অনেকে বলতে পারতো না, কিন্তু এখানকার স্টুডেন্টরা অনেকে বলতে পারে। আমি লক্ষ্য করে দেখেছি, মানে অ্যাডভান্সমেন্ট অফ লার্নিং। যে ক্যালকাটা ইউনিভার্সিটি যে এমব্লেমটা দেখেছেন, ক্যালকাটা ইউনিভার্সিটি, দেখবেন ওখানে পদ্ম ফুল তো আছেই, মানে ওই একটা ফুল আছে, তার উপরে লেখা আছে অ্যাডভান্সমেন্ট অফ লার্নিং। তা শান্তিনিকেতন মেডিকেল কলেজে কিন্তু অ্যাডভান্সমেন্ট অফ লার্নিং, এই লার্নিং শেখাটার অগ্রগতি হচ্ছে, আস্তে 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 বাড়ছে নানা রকম দিক দিয়ে, মানে সমস্ত দিক দিয়ে এটা নিজেকে এনরিচ করছে, কলেবরে বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, এটা খুব খুব একটা পজিটিভ সাইন, আমাদের এটা খুব ভালো লাগে। এটাই তো স্যার টিচিংয়ের এটাই একটা মজা, যে সব বয়সের সবার সাথে, সেটা হতে পারে ক্লাসরুম, সেটা হতে পারে চায়ের টেবিল, সেটা হতে পারে টেলিফোনিক, হোয়াটসঅ্যাপের মধ্যেও আমাদের কিছু না কিছু আমরা শিখতে পারি। টিচিংয়ে থাকার এটা কিন্তু একটা আনন্দ। হ্যাঁ, সারা জীবনে আমার মনে হয় টিচারের কখনো বয়স বাড়ে না, কারণ টিচার মনে প্রাণে সে কিন্তু তখনও ছাত্র, যে সময় ছাত্রের সঙ্গে কথা বলছে তখনও কিন্তু সে কিছু না কিছু শিখছে। যেটা আপনি বললেন যে আমাদের ছাত্রাবস্থায় আমরা এটা দেখতে পেতাম না, তো ঠিক একই রকম ভাবে আপনি ওর কাছ থেকে কিছু জিনিস শিখলেন, মানে রেসিপ্রোকেট করা হয় একটা জিনিস। খুব সুন্দর। স্যারের থেকে আমরা অনেক কিছু জানলাম, এবং পজিটিভ বার্তায় উনি আজকে যা আমাদের বোঝালেন যে আমাদের যে কোনো অপারেশনের আগে আমাদের যে অ্যানাস্থেসিওলজিস্টের সঙ্গে বসার কতখানি গুরুত্ব, সেই বিষয়টা কিন্তু আমরা জানলাম। আমাদের তরফ থেকে স্পেশাল থ্যাঙ্কস টু ডক্টর মলয়পিত স্যার, বিকজ উনি এই চিন্তাভাবনাটা এনেছেন বলেই কিন্তু আজ আমরা এত মানুষের কাছাকাছি আসতে পারছি এবং প্রত্যেকের কাছ থেকে পজিটিভিটি নিচ্ছি, পজিটিভিটি ছড়াচ্ছি। স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আমার একটা ভবিষ্যৎবাণী, এই কলেজ দেখবেন পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষে ওয়ান অফ দি ইম্পর্টেন্ট কলেজ হবে। থ্যাংক ইউ স্যার। আপনার আশীর্বাদ আমাদের সঙ্গে থাকুক এবং আমরা এগিয়ে যেতে চাই। ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে থাকার জন্য।